আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, যারা সামাজিক বিজ্ঞান অনুষদের স্টুডেন্ট, আপনারা জানেন যে আপনাদের 7টা সাবজেক্ট মিলে একটা কোশ্চেন হবে। এই 7টা সাবজেক্ট থেকে আপনাদের 10টা ইউনিট তৈরি করা হয়েছে। 10টা ইউনিটের মধ্যে প্রত্যেকটা ইউনিটে 10 মার্ক করে মোট 100 মার্কের পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে। আজ আমরা আলোচনা করব এই 10টা ইউনিটের প্রথম ইউনিট নিয়ে, যে ইউনিট থেকে আপনারা 5-6টি সৃজনশীল প্রশ্ন পড়লে আশা করা যায় ওখান থেকে একটি প্রশ্ন আপনারা কমন পাবেন, যেহেতু একটি ইউনিট থেকে একটা প্রশ্নই প্রয়োজন। তো আমরা প্রথম ইউনিট অর্থাৎ প্রথম ইউনিটের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, সেটি আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা সকল ইউনিটের প্রশ্ন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন এবং প্রতিটি ভিডিও শেয়ার করেন, তাহলে আমরা ইন্সপায়ার পাবো এবং সকল প্রশ্নের উত্তর সহ তৈরি করে দিতে সক্ষম হব। কিন্তু আপনারা যদি শেয়ার না করেন এবং আমরা যদি দেখি শেয়ারের পরিমাণ অনেক কম হয়, তাহলে কিন্তু আমরা এই ইউনিটটা দিয়ে আর কোনো ইউনিটের মানে সৃজনশীল উত্তর সহ আমরা দেব না। কাজেই আপনারা অবশ্যই সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্রশ্নগুলো কীরকম হয়েছে, এবং এগুলোর থেকে আশা করা যায় আপনারা কমন পাবেন। পরবর্তী ইউনিটগুলো আপনাদের অ্যান্সার সহ আমরা দেব। তাই বারবার বলতেছি, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমরা লক্ষ্য করব আমাদের ভিডিওটি কয়টি শেয়ার পেয়েছে। সো শেয়ারের উপর ডিপেন্ডস করবে আপনারা পরবর্তী ইউনিটের অ্যান্সার সহ পাবেন কি না। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমাদের শর্ত আমরা অলরেডি বলে দিয়েছি। এখন ফিল আপ করার যদি ইচ্ছে থেকে আপনারা ফিল আপ করবেন, তাহলে আরও এরকম নতুন নতুন কন্টেন্ট আপনারা পাবেন। আমরা যেহেতু এত পরিশ্রম করে তৈরি করতেছি, সেহেতু আপনাদের অবশ্যই উপকার হবে। আর উপকার হলে অবশ্যই একটু প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা আজ শুরু করতেছি। যেহেতু আজকে আমরা আলোচনা করব প্রথম ইউনিট রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, যেখানে আমরা আজকে 5টা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলুন শুরু করি। সরি। প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করো। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই প্রশ্নটির অ্যান্সার আমরা এখনো পারি নাই। পাইলে আপনাদের কমেন্টে বা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখতেছি। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। এখানে প্রথম প্রশ্ন যেহেতু ছিল রাষ্ট্রবিজ্ঞান কাকে, আপনার পরীক্ষায় এইভাবে অ্যান্সার লিখবেন। 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ক নাম্বার দিয়ে এরকম আন্ডারলাইন দেবেন, দিয়ে লেখা শুরু করবেন। তা ক নাম্বার হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান হলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল উপযোগ্য বিষয়, তবে সংক্ষিপ্ত পরিচয়ে এর সংজ্ঞা প্রদান করা খুবই কষ্টকর। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে প্রদান করেছেন। এই সংজ্ঞাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। নিম্নে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আগে আমরা সংজ্ঞা দিলাম। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা: সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞান বলতে সেই বিষয়টিকে বোঝায় যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। নিম্নে রাষ্ট্রবিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা দেয়া হলো। অধ্যাপক গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। যে সংজ্ঞাগুলো খুবই সহজ, সেগুলো আমরা দিয়েছি। অধ্যাপক গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। বার্জেসের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। আপনারা এই সংজ্ঞা তিনটি যে কোনো প্রশ্নে দেখতে পারবেন। রাষ্ট্রবিজ্ঞান যদি বলে রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র ও মানব জীবন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ক নম্বর শেষ। এখন আমরা খ নম্বর প্রশ্ন দিয়েছিলাম, যে খ নম্বর আমাদের প্রশ্নটা ছিল প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাহলে এখন আমরা খ নম্বর প্রশ্ন আলোচনা করব। 1 নম্বর প্রশ্নের উত্তর খ। তাহলে আমরা খ নম্বর প্রশ্ন আলোচনা করতেছি। রাষ্ট্রবিজ্ঞানে প্লেটোর অবস্থান শীর্ষে। তিনি রাষ্ট্র সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। একটি রাষ্ট্রের কাঠামো কিরকম হবে তার সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা আজও বিদ্যমান। প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ নিম্নে দেওয়া হলো। আদর্শ রাষ্ট্রের উৎপত্তি: ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ কতকগুলো পারস্পরিক নীতির উপর নির্ভরশীল, আর এই পারস্পরিক নীতি হলো রাষ্ট্রের আদি ও মূল ভিত্তি। আদর্শ রাষ্ট্রের শাসন প্রধান: প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবেন দার্শনিক রাজা, যিনি রাষ্ট্র পরিচালনার শীর্ষে অবস্থান করেন। সাম্যবাদ ব্যবস্থা: নিঃস্বার্থ শাসক তৈরির উদ্দেশ্যে তিনি অভিভাবক শ্রেণীর জন্য স্থায়ী বিবাহ প্রথা উচ্ছেদ করে সাময়িক যৌন মিলনের সুপারিশ করে গেছেন। প্রতিরক্ষা ব্যবস্থা:
যদিও তিনি দার্শনিক রাজাকে শীর্ষে স্থান, তবুও তিনি প্রতিরক্ষার ব্যাপারে প্রতিরক্ষার সৈন্যদের পরস্পর বিরোধী গুণের সমাবেশের প্রতি গুরুত্ব দিয়েছেন। উপরোক্ত বিষয় থেকে একথাই প্রতীয়মান হয় যে প্লেটো রাষ্ট্র পরিচালনায় যে উদ্যোগগুলো নিয়েছেন তা মূলত তিনি রাষ্ট্রীয় কল্যাণ সাধনের জন্য করেছেন। এখন আমরা যাবো গ নাম্বার প্রশ্ন, যেটার মার্কস থাকবে 5 মার্ক। এখানে বলছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা অনেক ব্যাপক। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বা স্বরূপ বিভিন্ন কূটনৈতিক মতাদর্শ, জাতীয় রাষ্ট্রনীতি, বৈদেশিক রাষ্ট্রনীতি প্রভৃতি এককের উপর রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নির্ভর করে। নিম্নে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। নিম্নে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। সরকার। সাধারণত রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কর্মচারীগণকে সরকার বলে। সরকারের ধরন, প্রকৃতি ও কার্যাবলী আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। রাষ্ট্রের ব্যক্তির ভূমিকা, রাষ্ট্রের নাগরিকের অধিকার, রাষ্ট্রের লক্ষ্য ইত্যাদি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। 3 নম্বর দিচ্ছি পয়েন্ট আমরা রাজনৈতিক দল। রাজনৈতিক দল হলো এমন একটি জনগোষ্ঠী যারা নীতি ও আদর্শের ভিত্তিতে বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখলের চেষ্টা করে। রাজনৈতিক দল একটি রাষ্ট্রের ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। সমাজ। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি অংশ। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান সমাজের উৎপত্তি, সমাজের ব্যক্তির ভূমিকা, সমাজের ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। অধিকার। অধিকার ভোগের মাধ্যমে একজন নাগরিক রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে, আবার অধিকারের সাথে কর্তব্যেরও সম্পর্ক রয়েছে। উপসংহার কথাটা আপনারা না লিখতেও পারেন, এমনিতে আপনারা লিখবেন যে উপরের আলোচনার প্রেক্ষিতে একথাই প্রতীয়মান হয় যে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন দেশের রাজনৈতিক দল, রাজনৈতিক ইতিহাস, আন্তর্জাতিক আইন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করে থাকে। তাই আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান পাঠে বিশ্বের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাচীন যুগের দুইজন দার্শনিকের নাম লিখো। প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানা লিখো। প্লেটোর সাম্যবাদ তুলনা করো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়তে হবে। 2 নম্বর প্রশ্নের উত্তর ক। প্রাচীন যুগের দুইজন দার্শনিকের নাম হলো প্লেটো ও এরিস্টল। 2 নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর প্লেটোর শিক্ষা ব্যবস্থা। প্লেটোর শিক্ষা ব্যবস্থা একটা সামাজিক প্রক্রিয়া যার দ্বারা একটি সমাজের ইউনিট সমূহ সামাজিক চেতনা ও প্রেরণার ভরপুর করে তোলে। প্লেটোর মতে শিক্ষার মাধ্যমে যে কোনো উন্নয়ন সম্ভব। প্লেটোর শিক্ষা ব্যবস্থা। নিম্নে প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো। প্লেটো কল্পিত আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি ছিল তার শিক্ষা ব্যবস্থা। তার ন্যায় ধর্ম ব্যক্তিদেরকে সমাজে ঐক্যবদ্ধভাবে বাস করার জন্য অনুপ্রাণিত করে। তবে এরূপ অবস্থা সৃষ্টির পেছনে ব্যক্তির উপযুক্ত ট্রেনিং শিক্ষার প্রয়োজন আছে। নিঃস্বার্থভাবে রাষ্ট্রের প্রতি সকলকে স্বীয় কর্ম করে যেতে প্লেটোর শিক্ষা ব্যবস্থা যথোপযুক্ত ট্রেনিং দান করে। এরূপ মহৎ উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য তিনি দুটি মতবাদ দিয়েছেন। প্রথম মুক্তি আদর্শ শিক্ষা ব্যবস্থা ও অন্যটি সাম্যবাদের উপর নির্ভরশীল একটি নতুন সামাজিক ব্যবস্থা। প্লেটোর শিক্ষা ব্যবস্থা ব্যক্তির জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়। এটি সমাজের প্রাথমিক অসুবিধাগুলো দূর করতে যথেষ্ট ভূমিকা পালন করে। 2 নম্বর প্রশ্নের উত্তর গ। প্লেটোর সাম্যবাদ। মহান গ্রিক দার্শনিক প্লেটোর অমর গ্রন্থ দ্য রিপাবলিক এ বর্ণিত আদর্শ রাষ্ট্রের বাস্তবায়নে তিনি দুটি উপায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেছেন। এদের একটি হলো শিক্ষা ব্যবস্থা, অন্যটি হলো সাম্যবাদ তত্ত্ব। প্লেটোর সাম্যবাদ। নিম্নে প্লেটোর সাম্যবাদ তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হল। প্লেটোর সাম্যবাদ দুটি ভাগে বিভক্ত। এর একটি হলো সম্পত্তি ও অন্যটি হলো পরিবার। সম্পত্তি। সম্পত্তি বিষয়ক সাম্যবাদের ক্ষেত্রে প্লেটো যে সকল যুক্তি তুলে ধরেছেন সেগুলো নিম্নরূপ। প্লেটো তার সাম্যবাদ ব্যবস্থায় শাসক ও সৈনিক শ্রেণীর জন্য ব্যক্তিগত সম্পত্তি প্রথার বিলোপ সাধন করতে চেয়েছেন, কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে ব্যক্তিগত সম্পত্তি মানুষকে স্বার্থান্বেষী এবং লোভী করে তোলে। অভিভাবক শ্রেণীর কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকা যাবে না, এমনকি তাদের জন্য বাড়িঘর ও পত্নী স্থায়ীভাবে গ্রহণ করতে পারবেন না। তিনি বলেন কোনো ব্যক্তি প্রয়োজনীয়ত কিছু পাবে না, তাই অভিভাবক শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি থাকা যাবে না, কারণ সম্পত্তি আহরণের উদ্দেশ্য বেঁচে থাকা। পরিবার। প্লেটো আরো বলেছেন যে কেবলমাত্র সম্পত্তি উৎখাত হলেই সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে না, এর জন্য পরিবারের বিলুপ্তির প্রয়োজন।
ক নাম্বার, স্ত্রী, ছেলে, মেয়ে তথা পরিবারের প্রতি মায়া শাসক শ্রেণীকে স্বার্থপর করে তোলে। খ নাম্বার, নিয়ন্ত্রিত জন্ম ব্যবস্থার ফলে উন্নত ধরনের সন্তান উৎপাদন সম্ভব হবে। রাষ্ট্র বুদ্ধিমান লোক ও বুদ্ধিমতী মহিলা নির্ধারণ করে। পরিবারের যে শিক্ষা শিশুরা পায় তা অত্যন্ত সংকীর্ণ ও সংকুচিত, কিন্তু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে তারা যে শিক্ষা পাবে সেটা হবে ব্যাপক ও বিস্তীর্ণ। রাষ্ট্রই তাদের শিক্ষার ভার গ্রহণ করবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? পলিটি সম্পর্কে যা জানো লিখো। এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি আলোচনা। 3 নম্বর প্রশ্নের উত্তর ক, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে। তবে আপনারা মনে রাখবেন, রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। খ নম্বর প্রশ্ন, বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল তার বিখ্যাত দ্য পলিটিক্স গ্রন্থে ষষ্ঠ অধ্যায়ে সংবিধান বা সরকারের সংজ্ঞা প্রকারভেদ বর্ণনা করেছে। নিম্নে পলিটি সম্পর্কে আলোচনা করা হলো। পলিটি অর্থ হচ্ছে উত্তম সরকার। পলিটি, এরিস্টটলের মতে পলিটি এক বা ন্যায়তন্ত্র বা মধ্যতন্ত্র হলো উত্তম সংবিধান। তার মানে পলিটিকে আমরা ন্যায়তন্ত্র বলতে পারি, মধ্যতন্ত্র বলতে পারি। সাধারণত তিনি পলিটি বা মধ্যতন্ত্র বলতে সমাজে সাধারণ স্বার্থে নাগরিক সাধারণ কর্তৃক পরিচালিত শাসনকে বুঝিয়েছেন, কিন্তু বিশেষ অর্থে মধ্যতন্ত্র বা পলিটি এমন এক ধরনের সংবিধানকে বুঝিয়েছেন যেখানে চরম প্রকৃতির ধনিকতন্ত্র ও গণতন্ত্রের ত্রুটিগুলোকে পরিহার করে তাদের গুণাবলী মিশ্রণ সাধিত হয়েছে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এরিস্টটল তার গ্রন্থে সরকার, সংবিধান ও রাষ্ট্রকে একই অর্থে ব্যবহার করেছে। 3 নং প্রশ্নের উত্তর গ, বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল তার বিখ্যাত দ্য পলিটিক্স গ্রন্থে বিপ্লব সম্পর্কে আলোচনা করেছেন। তিনি এই গ্রন্থে বিপ্লবের কারণ ও প্রতিকার নিয়ে বিশদ আলোচনা করেছেন। বিপ্লব তত্ত্ব, সমাজতন্ত্রীরা বিপ্লবকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হাতিয়ার বলে মনে করেন, কিন্তু এরিস্টটল মনে করেন যেহেতু বিপ্লব দেশের সংবিধান, স্থিতিশীলতা, শান্তি ও ঐক্য বিনষ্ট করে, সেহেতু বিপ্লব সর্বদাই পরিত্যাজ্য। তার মতে রাষ্ট্রের বিপ্লব হলো সব ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এর দ্বারা সৃষ্ট অচল অবস্থার বিদ্রোহমূলক অস্বাভাবিক মাধ্যম। তিনি সরকার বা সংবিধানের যে কোনো পরিবর্তনকে বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। তিনি মনে করেন বিপ্লব সংগঠিত হয় বিভিন্ন উপায়ে, যেমন সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে বিপ্লব সংগঠিত হতে পারে, অথবা বিপ্লবীরা সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে। তাছাড়া বিপ্লব সম্পূর্ণ, আংশিক এবং সশস্ত্র কিংবা শান্তিপূর্ণ হতে পারে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে একথাই প্রতীয়মান হয় যে এরিস্টটল বিপ্লব এড়ানোর জন্য যেসব পন্থা অবলম্বন করেছেন সেগুলো আধুনিক বিপ্লব নিবারণের পন্থা হিসেবে সম্পূর্ণ প্রযোজ্য। এরপরে 4 নম্বর প্রশ্ন, আধুনিক যুগের 3 জন দার্শনিকের নাম লিখো। ম্যাকিয়াভেলিবাদ কি? শাসকের গুণাবলী সম্পর্কে ম্যাকিয়াভেলির চিন্তাধারা আলোচনা করো। আধুনিক যুগের 3 জন দার্শনিকের নাম হলো হবস, লক ও রুসো। খ নাম্বার, ম্যাকিয়াভেলি তার বিখ্যাত দ্য প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলিবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। 16শ শতাব্দীর রাষ্ট্রচিন্তার ইতিহাসে সর্বাপেক্ষা উজ্জ্বল নক্ষত্র হলেন নিকোলো ম্যাকিয়াভেলি। তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ম্যাকিয়াভেলিবাদ কি? নিম্নে ম্যাকিয়াভেলিবাদ সম্পর্কে আলোচনা করো। ম্যাকিয়াভেলি তার বিখ্যাত দ্য প্রিন্স গ্রন্থে রাজপুত্রের কর্তব্য, মানুষের চরিত্র, রাষ্ট্রের প্রশাসন ও রাষ্ট্রের ঐক্য সাধন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ম্যাকিয়াভেলি তার শাসককে ভালোবাসা, প্রেম প্রীতি, দয়া দাক্ষিণ্য সবকিছু বাদ দিয়ে প্রতারণা, কপটতা ও নিষ্ঠুরতার মাধ্যমে মানুষের অন্তরে ভীতির উদ্রেক করার যে নীতি শিক্ষা দিয়েছেন এবং ধর্মকে ও নৈতিকতাকে নির্মমভাবে পদদলিত করার যে অবাধ স্বাধীনতা প্রদান করেছেন, তার জন্য তাকে ইতিহাসে অত্যন্ত নিষ্ঠুর রায়ের সম্মুখীন হতে হয়েছে। রাষ্ট্রচিন্তার ইতিহাসে তার নাম ম্যাকিয়াভেলিবাদ নামে এক ঘৃণিত ও কুখ্যাত মতবাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। রাষ্ট্রচিন্তার ইতিহাসে ম্যাকিয়াভেলিবাদকে একটি ঘৃণিত ও কুখ্যাত মতবাদ হিসেবে স্বীকৃতি হলেও বর্তমানে বিশ্বেও আন্তর্জাতিক কূটনীতির এটি হচ্ছে মূল ভিত্তি। উপরের আলোচনায় একথাই প্রতীয়মান হয় যে তিনি শাসককে যে উপদেশ বা নির্দেশ দিয়েছেন তা ম্যাকিয়াভেলিবাদ নামে সমালোচিত হলেও তা ছিল রাষ্ট্রের ঐক্য ও অস্তিত্ব রক্ষার জন্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গ নাম্বার, শাসকের গুণাবলী ম্যাকিয়াভেলির মতে। 16শ শতাব্দীর রাষ্ট্রচিন্তার ইতিহাসে সর্বাপেক্ষা উজ্জ্বল নক্ষত্র হলেন নিকোলো ম্যাকিয়াভেলি। তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তিনি শাসকের যে সকল গুণাবলী প্রদান করেছেন সেগুলো নিম্নে আলোচনা করা হলো। শাসকের গুণাবলী: দেশপ্রেমিক। একজন মহান দেশপ্রেমিক হিসেবে ম্যাকিয়াভেলি ছিলেন অনন্য, তাই তিনি শাসককে নিজের জীবনের চেয়ে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিতে বলেছেন। শাসক বিশ্বস্ত হবেন। মনুষ্য চরিত্র সম্পর্কে তার মতবাদ হলো মানুষ স্বভাবতই লোভী, হিংসুক ও স্বার্থপর, প্রতিহিংসা পরায়ণ ইত্যাদি।
মানুষ ভালো নয় বলেও শাসকও ভালো হতে পারে না। দৃষ্টির দমনের জন্য রাজপুত্রকে নিষ্ঠুরতা ও ছলনার আশ্রয় নিতে হয়, তাই তিনি শাসককে বিশ্বস্ত হতে বলেছেন। এখানে রাজপুত্র বলতে মূলত শাসককে বোঝানো হয়েছে। শাসক নিষ্ঠুর হবেন, বৃহত্তর স্বার্থ অর্জনের জন্য শাসক যে কেবল বিশ্বাস ভঙ্গ করবেন তা না, নিষ্ঠুরতা পথ ধরতে পারেন, তবে নিষ্ঠুরতা যেন সীমা ছাড়িয়ে না যায়। রাষ্ট্রের অস্তিত্ব বড়, ধর্ম ও নৈতিকতা নয়। তার মতে রাষ্ট্রের অস্তিত্ব ও জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার জন্যই ধর্ম ও নৈতিকতাকে তিনি গৌণ করে দিয়েছেন। তিনি বলেছেন যে দেশের নিরাপত্তা সংকটের সম্মুখীন হলে ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম ইত্যাদি বিচার করার কোনো অবকাশ থাকে না। শাসন কার্যের জন্য দক্ষতা প্রয়োজন, ধর্ম নয়। দেশের জন্য একটা দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হলে শাসককে দক্ষ ও পারদর্শী হতে হবে। মেকিয়াভেলি বলেছেন যে দক্ষতা ও পারদর্শিতা অর্জনের ক্ষেত্রে ধর্ম ও নৈতিকতার কোনো অবদান নেই। আসলে এটি আসলে তেমনটা কারেক্ট নয়, কারণ আমরা ধর্মকেই বেশি প্রাধান্য দেব। 5 নাম্বার, বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান? সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য লিখুন। এই স্টলের সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করুন। বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান? বাংলাদেশে গণতান্ত্রিক সরকার বিদ্যমান। 5 নম্বর, রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন একটি সরকারি ব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে সংবিধান অনুসারে কার্য পরিচালনা করতে পারে। মন্ত্রী পরিষদ শাসিত সরকারের ন্যায় এতে রাষ্ট্রপ্রধান নামে মাত্র শাসক নন। রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মধ্যে পার্থক্য নিম্নে এদের পার্থক্যগুলো আলোচনা করা হলো। মন্ত্রিসভার ক্ষেত্রে মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। মন্ত্রিসভার শীর্ষ নেতা হিসেবে একজন প্রধানমন্ত্রী থাকেন। প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হয়। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রীরা রাষ্ট্রপতির নিকট দায়িত্বশীল। আইনসভার প্রাধান্য মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় প্রাধান্য প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। স্থায়িত্বের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ শাসিত সরকার স্থায়ী হয় না। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ স্থায়ী হয়। প্রাধান্যের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা সংবিধানের চেয়ে আইনসভার প্রাধান্য স্বীকৃত। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। 5 নং প্রশ্নের উত্তর গ। বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার বিখ্যাত দ্য পলিটিক্স গ্রন্থে বিপ্লব সম্পর্কে আলোচনা করেছেন। তিনি এই গ্রন্থে সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কেও বিশদ আলোচনা করেছেন, যে তত্ত্বগুলো আজও বিদ্যমান রয়েছে। সরকার বা সংবিধানের শ্রেণীবিভাগ নিম্নে সরকারের শ্রেণীবিভাগগুলো আলোচনা করা হলো। অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করার জন্য দুটি মানদণ্ড ব্যবহার করেছেন, যথা শাসকের সংখ্যা ও শাসকের গুণ। আবার শাসকের গুণগত মানদণ্ডে সরকারকে দুভাগে ভাগ করা যায়, যথা স্বাভাবিক গুণ ও বিকৃত গুণ। স্বাভাবিক গুণের আবার 3টি রূপ রয়েছে: রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও ন্যায়তন্ত্র। সরকারের শুদ্ধ রূপ 3টি হলো রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটি বা ন্যায়তন্ত্র। এই 3টি হলো সরকারের শুদ্ধ রূপ অ্যারিস্টটলের মতে। রাজতন্ত্র একজনের শাসন যদি মহৎ উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হয় এবং শাসক নিজের স্বার্থের বিসর্জন দিয়ে যদি জনগণের মঙ্গল সাধন করে, তখন সেটা হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্রের লক্ষ্য হচ্ছে যেখানে একজন শাসক থাকবে এবং যার লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন বা কল্যাণ সাধিত করা। অভিজাততন্ত্র যদি একের অধিক অর্থাৎ একজনের বেশি লোক শাসন করে এবং রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে থাকে এবং শাসকগণ যারা শাসন করবেন তারা যদি জনস্বার্থে নিজেদেরকে নিয়োজিত রাখেন, তখন সেটি হবে অভিজাততন্ত্র। পলিটি বা ন্যায়তন্ত্র এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 6 নম্বরেও আসতে পারে। এরিস্টটলের মতে পলিটি বা ন্যায়তন্ত্র বা মধ্যতন্ত্র হলো উত্তম সংবিধান। সাধারণত তিনি পলিটি বা মধ্যতন্ত্র বলতে সমাজের স্বার্থে নাগরিক অধিকার নাগরিক সাধারণ কর্তৃক পরিচালিত শাসনকে বুঝিয়েছেন। কিন্তু বিশেষ অর্থে মধ্যতন্ত্র বা পলিটি এমন এক ধরনের সংবিধানকে বুঝিয়েছেন যেখানে চরম প্রকৃতির ধনিকতন্ত্র ও গণতন্ত্রেও ত্রুটিগুলো পরিহার করে তাদের গুণাবলীর মিশ্রণ সাধিত হয়েছে। বিকৃত গুণের 3টে রূপ, অর্থাৎ যে 3টে সরকারের বিকৃত রূপ যেটি আসলে ক্ষতিকর দেশ বা রাষ্ট্রের জন্য: স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র ও গণতন্ত্র। স্বৈরতন্ত্র একজনের শাসন যদিও মহৎ উদ্দেশ্যের দ্বারা পরিচালিত না হয়, সেটি হচ্ছে আসলে স্বৈরতন্ত্র, যেটা হচ্ছে আমাদের রাজতন্ত্রের বিপরীত। একজনের শাসন, কিন্তু সেটা হচ্ছে তিনি নিজের স্বার্থ অর্জনের জন্য শাসন করে থাকেন। ধনিকতন্ত্র ওই রকম আমরা যেটা বলি যেখানে অনেক ব্যক্তি শাসন থাকে এবং তাদের লক্ষ্য হচ্ছে নিজের স্বীয় কল্যাণ সাধন করা। আর গণতন্ত্র একজনের শাসন, যিনি গণতন্ত্রকে মূর্খের শাসন বলে আখ্যায়িত করেছেন। আপনারা ঠিক করে নেবেন
এককেন্দ্রিক সরকার বলতে কি বোঝায়? গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা, যুক্তরাষ্ট্রের সরকারের সফলতা। আপনারা ওই 5টা বাদে যদি পড়তে পারেন তাহলে এরকম প্রশ্ন আর 2-1টি পড়তে পারেন। আশা করা যায় এই 5টির মধ্যে আপনারা একটি কমন পাবেন। So thank you for watching this video. See you another video next tomorrow.